ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। গত সপ্তাহেই আমরা পূরণ করেছি আমাদের 2000 সাবস্ক্রাইবার। এজন্য আপনাদের সকলকেই আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথ কাহিনী যেমন তেমনি। আজকের গল্পটি নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। গল্প পাঠে নন্দিতা, শ্রমিক, তাপস, শুভময়, পিনাকি, অনির্বাণ, সুমিত এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা সিঞ্চন। শুরু হচ্ছে আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথ কাহিনী যেমন তেমনি। তখন আমার চাকরি জীবনের 15 বছর পার হয়ে গিয়েছে। একদিন থানায় বসে কাগজপত্র ঘাটছি, তখন একজন আমার কাছে এসে আমাকে একটা মুখবন্ধ খাম দিয়ে গেল। আমি ওই খাম খুলে সেটা পড়ে ফেললাম। বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে পাঠিয়েছেন। এই বন্দ্যোপাধ্যায় মশাই আমার গুরু। চাকরির প্রথম দিকে এনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। উনি পুলিশ বিভাগের উচ্চ পদাধিকারী ছিলেন। আমাকে উনি শিখিয়েছিলেন কিভাবে কার সঙ্গে কথা বলতে হয়, নিম্নস্থ কর্মচারীদের সঙ্গে কি রকম ব্যবহার করতে হয়, কিভাবে কোনো মোকদ্দমা হ্যান্ডেল করতে হয়। এই সবই ওনার কাছে প্রাথমিক পাঠ নিয়েছিলাম। ওনার কিছু মোকদ্দমায় উনি আমাকে বহুবার ডেকেছেন। আবার আমার কোনো মোকদ্দমার প্রয়োজনেও বন্দ্যোপাধ্যায় সাহেবের পরামর্শ নিয়েছি। এখন উনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী। তাই এখন ইচ্ছে থাকলেও তার কাছ থেকে কোনো উপকার পাওয়ার উপায় নেই। সেই স্যার আমাকে চিঠিতে লিখেছেন, প্রিয় প্রিয়নাথ, অনেক দিন পর তোমাকে চিঠি লিখছি। আশা করি তুমি কুশলেই আছো। আমি এই বয়সে একটি বিশেষ কাজ পেয়েছি, যে কাজ আমার একার দ্বারা সম্ভব নয়। সেহেতু তোমাকে আসতে অনুরোধ করছি। পত্রবাহক জানে তোমায় কোথায় নিয়ে আসতে হবে। আশা করি এই সরকারি কাজ খুব শীঘ্রই তোমার সহায়তা পাবে। ইতি বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমি কাল বিলম্ব না করে পত্রবাহকের সঙ্গে একটা গাড়ি করে ঘটনাস্থলে পৌঁছলাম। জায়গাটা আসলে কোথায় সেটা বলবো না, তবে এটা বিডন স্ট্রিটের খুবই কাছে। সেখানে গিয়ে দেখি বন্দ্যোপাধ্যায় মশাই অনেক আগেই সেখানে উপস্থিত হয়েছেন। আমাকে দেখেই বললেন, প্রিয়নাথ, তুমি আগে এই ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করে এসো। ফিরে আসলে সবই বলছি। বন্দ্যোপাধ্যায় মশাই আমাকে খুবই স্নেহ করতেন। তার আদেশ পেয়ে আমি সেই বাড়ির সামনে গেলাম। বাড়িটা কলকাতা শহরে হলেও গ্রামাঞ্চলের ইটের তৈরি এক কামরার বাড়ি। তবে ঘরটি বেশ বড়। বাইরে ইটের প্রাচীর, ঘরের বাইরে বারান্দা বা দরদালান। বাড়ির চারিদিকে জমি, যা কিনা পাঁচিল দিয়ে ঘেরা। ঘরের দক্ষিণ দিকে একটা দরজা, তার দুপাশে দুটো বড় জানালা, আর পশ্চিম দিকে একটা দরজা। উত্তরের দেয়ালে 3টে আর পূর্বের দেয়ালে একটা জানলা। সব জানলাগুলো প্রায় দরজার সমান লম্বা। জানালাগুলোতে লোহার রড ঘন করে লাগানো। ঘরের ভিতরে ঢুকে দেখি পূর্ব ও পশ্চিম দেয়ালের কাছে দুখানা পালঙ্ক পাতা। তার একটা খুবই পুরনো, তার বিছানা খুবই অপরিষ্কার, আর অন্যটা অপেক্ষাকৃত নতুন, তার বিছানা পরিপাটি করে সাজানো। দুই পালঙ্কের মাঝখানে উত্তর দেয়াল ঘেঁষে কাঠের আলমারি, সিন্দুক আর কিছু বাক্স রয়েছে। আলমারি প্রভৃতি পূর্ব দিকের পালঙ্কের কাছে। একটা লোহার সিন্দুক অপরিষ্কার পালঙ্কের কাছে রয়েছে। আলমারির অবস্থা খুবই সঙ্গীন, তার ভিতরের কাপড় জামা এদিক ওদিক ছড়ানো, কিন্তু সিন্দুক হাট করে খোলা। অথচ সেটা দেখলেই বোঝা যাচ্ছে সেটা চাবি দিয়ে খোলা হয়েছে। সিন্দুকের ভিতরের কিছু জিনিস মাটিতে ছড়ানো। কিছু কাপড় সিন্দুকের মধ্যে, সেই কাপড়ের উপর একটা টেবিল ক্লক পড়ে রয়েছে। ঘড়িটা নতুন, কিন্তু বন্ধ হয়ে আছে। হঠাৎ পড়ে যাওয়াতে বন্ধ হয়ে গিয়েছে। জানলাগুলো ভালোভাবে দেখলাম,
কিন্তু জানলা দিয়ে ঢোকা বেরোনোর কোনো চিহ্ন নেই। পশ্চিমের দরজার আগল বাইরে থেকে কোনো রকম অস্ত্র ব্যবহার করে খোলা হয়েছে, কিন্তু সামনের দরজায় কাটা ছেঁড়ার কোনো চিহ্ন নেই। দ্বাররক্ষী আমার হাতে দুটো সাদা রুমাল আর একটা ছোট শিশি দিয়ে বলল, স্যার, এই একটা রুমাল আর এই শিশিটা আমি পরিষ্কার বিছানা থেকে পেয়েছি, আর এই রুমালটা আমি ওই বিছানা থেকে পেয়েছি। রুমাল দুখানা হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম। একদম নতুন রুমাল, কোনো দাগ পর্যন্ত নেই। একটা রুমাল নাকের কাছে ধরতেই বিকট গন্ধে আমার মাথাটা প্রায় ঘুরে গেল। আমি তখনই এই রুমাল দুখানা প্রহরীর হাতে দিয়ে বললাম, এই দুটোকে দূরে কোনো সুরক্ষিত স্থানে রাখো। রক্ষী বলল, ঠিক আছে স্যার, যেমন বলবেন। এই বলে সে আমার নির্দেশ পালন করল। শিশিটাকে হাতে নিতেই রক্ষী বলল, স্যার, এর গায়ে ক্লোরোফর্ম কথাটা লেখা আছে, কিন্তু স্যার এটা কোন দোকানের বা কে এর কাস্টমার সেটা বোঝার উপায় নেই। তবুও আমি শিশিটা ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। দেখলাম রক্ষী যা বলছে সেটাই ঠিক। তাই সেই শিশিটা রক্ষীর হাতে দিয়ে দিলাম। এরপর আমি বাড়ির চারদিক খুঁটিয়ে দেখলাম, পাঁচিলের ওপরটাও দেখলাম যদি কোনো পায়ের ছাপ পাওয়া যায়, কিন্তু নিরাশ হলাম। উঠোনের সমস্ত জিনিসপত্র সরিয়ে দেখলাম, কিন্তু সেই একই ফল। শেষে হতাশ হয়ে বন্দ্যোপাধ্যায় মশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলাম। বাড়ির উঠোনের এক জায়গায় বন্দ্যোপাধ্যায় মশাই বসেছিলেন। সেখানে আরো কয়েকজন ইংরেজ আর ভারতীয় কর্মচারী বসেছিল। আমাকে দেখে বন্দ্যোপাধ্যায় মশাই বললেন, প্রিয়নাথ, এখানে বসো। আমি সাথে সাথেই তার আদেশ পালন করলাম। ওনার পাশে বসে পড়লাম। তিনি এবার বলতে শুরু করলেন, শোনো, আজ সকাল 5টার সময় জানতে পারি এই বাড়ির এক পুরুষ আর এক মহিলা তাদের ঘরের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে, আর সিন্ধুক আলমারির ভেতরের সব জিনিস ছড়ানো ছিটানো এবং ভগ্নাবস্থায় পড়ে আছে। আমি সাথে সাথেই এখানে আসি। দেখলাম বাড়ির 2 দরজাই খোলা, আর তুমি যেসব দেখলে জিনিসপত্র ঠিক সেইভাবেই পড়ে আছে। ঘরে যে 2খানা পালঙ্ক দেখলে, তার একটিতে এক বয়স্কা মহিলা আর আরেকটিতে 18 বছরের ছেলে অজ্ঞান অবস্থায় পড়েছিল। দেখলাম ছেলেটার কাছে ওই ক্লোরোফর্মের শিশি, আর দুজনের মাথার কাছে 2টো রুমাল, যাতে ক্লোরোফর্ম ঢেলে অজ্ঞান করা হয়েছে। আমি তৎক্ষণাৎ দুজনকে হাসপাতালে পাঠিয়ে দিই। তারা এখনো মরেনি, তবে এখনো জ্ঞান ফেরেনি। তারপর অনুসন্ধান করে জানতে পারি এদের বাড়িতে একজন পরিচারিকা কাজ করে, যার নাম এখানে কেউ জানে না, তবে ওকে হরর মা বলেই জানে। সে সকাল বিকালে এসে বাড়ির কিছু কাজ করে সন্ধে নাগাদ চলে যায়। কাল সে যখন সন্ধ্যের সময় কাজ সেরে যাচ্ছিল, তখন বৃদ্ধা প্রাচীরের দরজার কাছে বসেছিলেন, কিন্তু সেই ছেলেটা বাড়ি ছিল না। হরর মা নিয়ম করে যখন সকালে আসে, দেখে সদর দরজা খোলা, ঘরের দরজাও খোলা, আর ওরা দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই দেখে সে চেঁচামেচি শুরু করে। ফলে পাড়ার কিছু লোক জড়ো হয়। তাদের পরামর্শে হরর মা থানায় খবর দেয়, আর আমি আসি। পাড়ার কিছু মানুষ আর হরর মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করার ফলে জানতে পারি ওই বয়স্কা মহিলার নাম ভব, গোপাল বোসের বিধবা স্ত্রী। গোপাল বোস এখানকারই পুরনো বাসিন্দা। হাটখোলায় এক ভুসিমালের দোকান ছিল। তিনি যতদিন বেঁচে ছিলেন, ওই দোকানের রোজগার থেকে ভালোভাবেই তাদের চলে যেত। তার পরিবার বলতে তার স্ত্রী ভব। লোকমুখে শুনলাম গোপাল মারা যাওয়ার সময় নগদ বেশ কিছু টাকা আর স্ত্রী ভবর গয়নাগাটি রেখে যান। এতদিন বৃদ্ধা তার বিধবার আচার আচরণ সবই পালন করতেন ওই অর্থের দ্বারা। তার সমস্ত অর্থ আর গয়না বন্ধক রেখে তারই অর্থের কিছু অংশে জীবন নির্বাহ করতেন, আর কিছু টাকা উনি সঞ্চয় করতেন। বৃদ্ধার বয়স এখন 55। রসিকলাল ছেলেটি হল ভবর পোষ্যপুত্র। বয়স এখনো 18 পেরোয়নি। রসিকলাল কার ছেলে, তার বাড়ি কোথায়, পাড়ার কেউ সেটা বলতে পারল না। তবে রসিকলালের উপরে তাদের কোনো অভিযোগ নেই, বরং সে যে খুবই ভালো ছেলে সেটা বলতে পাড়ার লোকেরা কুণ্ঠাবোধ করেনি। যখন তার বয়স 8 বছর, তখন থেকেই সে এই বাড়িতে প্রতিপালিত হচ্ছে।
বৃদ্ধা ভব তাকে নিজের ছেলের মতোই পালন করতেন। তার পড়াশোনার কোনো অসুবিধা তিনি কোনোদিন করেননি। রসিকলালের অসুখ করলে বৃদ্ধা অস্থির হতেন। যত ভালো ডাক্তার দেখানো যায় তিনি সেটা করতেন। ছেলেটা না খেলে তিনিও মুখে কুটোটি কাটতেন না। বৃদ্ধা মনে পোষণ করতেন তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি রসিকের নামে দিয়ে যাবেন, আর জীবিতাবস্থায় তিনি রসিকের যত্ন এইভাবেই করে যাবেন। বাড়ির বাইরে রসিক কোথাও গেলে উনি ছেলেকে চোখে হারাতেন। সম্প্রতি বৃদ্ধা রসিকের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছিলেন। তার জন্য উনি পাড়া প্রতিবেশীর সবাইকে বলেছিলেন এক বিবাহযোগ্যা কন্যার সন্ধান করতে। সেই কারণে তিনি কাউকে কাউকে তোষামোদও করেছিলেন। সেই দুজন এখন হাসপাতালে অজ্ঞান হয়ে আছেন। সেই দুজন ছাড়া এ বাড়িতে কেউ থাকে না। আর হরর মা, সে তো সকাল বিকেল আসে, কাজ করে, আবার সন্ধ্যের আগে চলে যায়। তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা হয়েছে, তার নামে কোনো দুর্নাম নেই, বরং পাড়ার মানুষেরা তার গুণকীর্তনই করলেন। দেখে বোঝা যাচ্ছে ঘরের সমস্ত জিনিস চুরি গেছে, আর অজ্ঞান করা হয়েছে চুরির উদ্দেশ্যে। বৃদ্ধা সুস্থ না হলে আমরা ক্ষতির পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য পাব না। স্যারের কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর বললাম, স্যার, এই চুরির ফলে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এতে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রশ্ন হলো কে বা কারা চুরি করেছে, আর কিভাবেই বা এই আপাত অসম্ভব কাজ সম্পন্ন করল। চুরির পরিমাণ কত সেটা সেই বৃদ্ধা ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু সকালে যদি এসে দেখতেন বৃদ্ধা মৃত, বা ওপরওয়ালা না করুন বৃদ্ধা যদি হাসপাতালে অজ্ঞান অবস্থাতেই মারা যান, তবে তো আমাদের তদন্ত এখানেই শেষ করতে হবে, তাই তো? স্যার বললেন, তুমি যা বলেছ সেটা যুক্তিযুক্ত। আমাদের ধরে নিতে হবে যে বৃদ্ধা মৃত, সেইভাবেই তদন্ত চালাতে হবে। তাহলে দেখো, পাড়া প্রতিবেশী আর হরর মাকে জিজ্ঞাসা করে চুরি যাওয়া সম্পত্তির একটা মোটামুটি হিসেব পাওয়া যায় কিনা। স্যারের কথা শুনে এক ইংরেজ কর্মচারী বললেন, কি কি চুরি গেছে সেটা জানা আবশ্যক, কিন্তু কিভাবে চুরি করা হলো, চোর কিভাবেই বা বাড়ির ভিতর ঢুকলো, কিভাবেই বা চুরি করে বেরিয়ে গেল, আর সর্বোপরি কটা নাগাদ চুরি সংগঠিত হয়েছে সেটা মনে হয় আগেই জানা আবশ্যক, তাই নয় কি? ইংরেজ কর্মচারীর কথা শুনে বন্দ্যোপাধ্যায় স্যার বললেন, সেই সব বিষয় সম্বন্ধে আমরা কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারি না। যা কিছু হবে সেগুলো শুধুই অনুমান সাপেক্ষ। তা তোমার ধারণাটা শুনি, কিভাবে চোর ঢুকেছিল বাড়িতে? ইংরেজ কর্মচারী বিশ্বাসের সাথেই বললেন, সদর দরজার অবস্থা দেখে বোঝা যাচ্ছে সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করেনি বা বাইরেও যায়নি। আমার মনে হয় পাঁচিল টপকে চোর বাড়ির ভিতরে এসেছিল। আমি বললাম, আমি পাঁচিলের সব দিক ভালোভাবে চেক করেছি, কোনো রকম পায়ের ছাপ বা অন্য কোনো স্পট আমি দেখতে পাইনি, যা দেখে বোঝা যেতে পারে যে চোর পাঁচিল টপকে ঢুকেছিল। সব শুনে স্যার বললেন, দরজা ভেঙে কেউ ঢোকেনি বা প্রাচীর টপকেও কেউ ঢোকেনি, তবে নিশ্চয়ই কেউ দরজা ভেতর থেকে খুলে দিয়েছিল, বা সন্ধ্যার সময় কেউ চুপি সেরে ঢুকে বসেছিল রাত গভীরে দরজা খুলে দেবে বলে, বা কোনো কারণে দরজা বন্ধ করতেই ভুলে গেছিল। সে যাই হোক, এখন বলো তো ঠিক কটার সময় চুরি হয়েছিল? ইংরেজ কর্মচারী বললেন, রাত 12টা থেকে 1টার মধ্যে। আমি বললাম, ভোর 4টে থেকে 5টার মধ্যে। স্যার বললেন, 10:30টার সময় এই ঘটনা ঘটেছে, কিন্তু আপনাদের সময় সম্পর্কে এমন ভিন্ন মত কেন? ইংরেজ কর্মচারী সব শুনে বললেন, আমরা সচরাচর রাত 10টার মধ্যে শুয়ে পড়ি, আর ঘুম আসার পর ঘটনা 2-3 বেশ গাঢ় ঘুমই হয়। সেই সময় ঘুম এত ডিপ থাকে যে ছোটোখাটো শব্দ কারোর কানেই ঢোকে না। তাই চুরি করার মোক্ষম সময় রাত 12টা থেকে 1টার মধ্যে। তাছাড়া আমি অনেক চুরির কেস সলভ করেছি, যেখানে চুরির টাইম ওইটাই, মানে রাত 12টা থেকে 1টার মধ্যেই। স্যার বললেন, আপনার কথার যুক্তি আছে, কিন্তু এখানকার পরিস্থিতি যদি তেমন কিছু না বলতো তবে আপনার যুক্তি মেনে নিতাম, কিন্তু আমি 5টা থেকে 6টা ক্রাইম টাইম এটা মানতে পারবো না।
ইংরেজ কর্মচারী স্যারের কাছে জানতে চাইল। আপনি নিশ্চিতভাবে টাইম বলছেন, পারলে আপনি সেকেন্ডে বলে দিতে পারেন, কিন্তু কেমন করে? স্যার বেশ রাগের সঙ্গেই বললেন, কেন পারবো না? যদিও আপনার মোটা দৃষ্টিতে এটা প্রেডিক্ট করা খুবই কঠিন, কিন্তু আমার কাছে নয়। যদি আপনি ঘরের সমস্ত জিনিসের উপর ঠিকঠাক নজর দিতেন, তাহলে আমার কথায় সায় দিতেন। ইংরেজ কর্মচারী নম্র সুরে বলল, অত রাগ করছেন কেন? বুঝতে পারিনি, বুঝিয়ে দিলেই আমি চুপ হই। স্যার এবার আমাকে উদ্দেশ্য করে বললেন, কি হে, তুমি তো সবই খুঁটিয়ে দেখেছো, এখন বলো তো দেখি কি দেখেছো? আমি বিনয়ের সঙ্গে বললাম, স্যার আপনার যুক্তিটা একবার বলুন, দেখি আমার সাথে মেলে কিনা। যদি আপনার যুক্তিতে সেরকম পাওয়ার থাকে আমি আপনার কথা মেনে নেব, নইলে আমার অনুমানের কথা আপনাকে সবিস্তারে বলবো। এবার স্যার ইংরেজ কর্মচারীকে বললেন, আপনি ঘরের ভেতর সব দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ঘরের ভেতর একটা অ্যালার্ম ক্লক পড়ে আছে, দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিছু কাপড়ের উপর পড়ে আছে। সেই ঘড়ি দেখে আপনার কি খুব পুরনো বলে মনে হয়েছে? না, তবে ক্লকটা খুব নতুনও নয়। ঘড়িটা কি চলছে? না না, ঘড়ি তো বন্ধ। স্যার বললেন, আমার মনে হয় ক্লকটা একটা বাক্স কিংবা সিন্দুকের ওপর ছিল। চুরির সময় নাড়া পড়তেই সেটা পুড়ে যায় এবং বন্ধ হয়ে যায়। কি এ কথা মানো তো? হ্যাঁ, সেটা মানি। অ্যাকচুয়ালি আমারও মনে হয় ক্লকটা পড়ে গিয়েই বন্ধ হয়েছে। তাহলে ঘরে গিয়ে দেখে আসুন ঘড়িটাতে ঠিক কটা বাজে। ঠিক ওই সময়ে চুরি হচ্ছিল। ঘড়ি পড়ে আর বন্ধ হয়ে যায়। আমি সকালে ঘরে গিয়ে প্রথম যখন দেখি, তখন ঘড়িটা সোজা করে বসিয়ে চালিয়ে দিই। প্রায় মিনিট খানেক চলার পর সেটা বন্ধ করে ঘড়ির কাঁটা ঠিক আগের স্থানেই রেখে দিই। দেখে আসুন ঘড়িটা 10টা বেজে 31 মিনিটে বন্ধ হয়ে আছে। কি এবার বুঝলেন অনুসন্ধানের কাজ কিভাবে করতে হয়? ইংরেজ কর্মচারী গদগদ হয়ে বলল, এই জন্যই আপনার এত সুনাম স্যার। কলকাতার সবাই আপনাকে এক ডাকে চেনে। আমার অনুমান আমি উইথড্র করলাম, আর আপনার মতেই ফেদ রাখলাম। আমি বললাম, না স্যার, আমি আপনার কথায় এগ্রি করতে পারছি না। আচ্ছা বলুন তো স্যার, যে সিন্দুক আর বাক্স প্যাটরা ভেঙে পড়েছিল সেগুলো কি উত্তর দিকে সাজানো ছিল? হ্যাঁ ছিল, এতে কোনো ডাউট নেই। যদি তাই হয় তাহলে ওদের কপাট খুললে সেটা কোন দিকে থাকা সম্ভব? মেঝের দিকে বা দক্ষিণমুখী থাকাই যুক্তিযুক্ত। এখন সেগুলো যেভাবে আছে। কিন্তু ওইগুলোর উপর যদি কোনো ঘড়ি থাকে তাহলে তার মুখ কোন দিকে থাকবে? ন্যাচারালি যেদিকে সিন্দুকের মুখ সেই দিকে। সেই অবস্থায় যদি বাক্স বা সিন্দুকের ডালা খোলা হয় তাহলে ওপরে রাখা অ্যালার্ম ক্লকের পড়ার সম্ভাবনা সামনে উপর হয়ে নাকি পেছনে চিত হয়ে? অবভিয়াসলি পিছন দিকে, কিন্তু কেউ যদি ওটাকে হাতে করে সামনের দিকে ফেলে দেয় তবে তো এমন হতেই পারে। তাহলে সিন্দুক খুললে ঘড়ি কোনোভাবেই সামনের দিকে পড়বে না, অর্থাৎ ওটাকে কেউ ফেলে দিয়েছে। এবার প্রশ্ন হলো, আমি ঘড়ি দেখে কি ভেবেছিলাম? হ্যাঁ, আমিও ভেবেছিলাম ঘটনা 10:30টার সময় হয়েছিল, কিন্তু একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম আর আমার অনুমান ক্ষমতার জোরে বুঝলাম ঘটনার সময় 10:30টা নয়, অন্য সময়ে এই চুরি হয়েছে। সেটা আমি ঠিক আধ ঘন্টা পরে বুঝিয়ে বলবো। তার আগে আপনারা ঘড়িটাকে আবার চালু করে আধ ঘন্টা বসুন আর পর্যবেক্ষণ করুন। ঘড়ির কাঁটা 11টায় গেলে সেটাতে 11টার ঘন্টা বাজে কিনা, আর তারপরেই আমি আমার অনুসন্ধানের কথা বলব। তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ততক্ষণ চুরি যাওয়া মালের একটা তালিকা তৈরি করি। এই বলে আমি পাড়ার লোকেদের আর হরর মাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম। স্যার আমাকে খুব ভালোভাবেই চেনেন, তাই স্যার সেই ইংরেজ কর্মচারীর সঙ্গে মিশন ঘড়িতে লিপ্ত হলেন। ঠিক আধ ঘন্টা পরে বন্দ্যোপাধ্যায় স্যার আমাকে ডেকে পাঠালেন। প্রিয়নাথ, তোমার ধারণাই দেখছি ঠিক। ঘটনা ঘটেছে 5টা থেকে 6টার মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে নয়। ইংরেজ কর্মচারী বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই শুনলাম রাত 10:30, আবার শুনলাম ভোর 5টা থেকে 6টা। এর অর্থ কি? আই কান্ট আন্ডারস্ট্যান্ড। একটু বুঝিয়ে দিলে ভালো হয়। স্যার বললেন, আমি আগে যা বুঝেছিলাম তাই আপনাকে বলেছিলাম।
কিন্তু এখন যেটা বুঝলাম সেটা এখন বলি শুনুন। যদি ঘড়ির কাঁটায় অ্যান্টি ক্লকওয়াইজ কয়েকবার ঘুরিয়ে দেওয়া যায় তবে মানুষকে সময় সম্পর্কে বিভ্রান্ত করা যায়, কিন্তু যে ঘন্টা আগে পড়েছিল তার পরিবর্তন হবে না। কাঁটা যখন আবার 12টার ঘরে যাবে তখন ঠিক তার পরের ঘন্টাই বাজবে। কিন্তু প্রিয়নাথ, তুমি এটা বুঝলে কি করে? স্যার, প্রথমে আপনি যেটা বুঝেছিলেন আমিও তাই বুঝেছিলাম, কিন্তু পরে আমার মাথায় আসলো 10:30টার থেকে যদি কেউ ক্লোরোফর্মের গুণে অজ্ঞান হয়ে থাকে তবে তার বেঁচে থাকবার সম্ভাবনা আর নেই। যদিও মেডিসিন সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, কিন্তু আমার মনের সংশয় দূর করার জন্য এই ঘড়ির কাঁটা ঘুরিয়ে ধরতেই ঢং ঢং করে 5টা বাজল। তখনই আমার বদ্ধমূল ধারণা হলো ঘটনাটা ঘটেছে ভোর 4টে থেকে 5টার মধ্যে। কারণ ঘড়ি যদি পরপর ঘন্টা বাজিয়ে দেওয়া যায়, যেমন এই 11, 12, 1, 2 এমনভাবে, তাহলে এরকমটা করা যায়। কিন্তু সেখানেও বিপত্তি আছে, রাতে পাশের লোকজন জেগে যেতে পারে, আর যেখানে ওদের প্ল্যান চুরি করা সেটা ভেস্তে যাবে, আর ওখান থেকে ভেগে পড়তেও তো হবে। যদি ধরা পড়ে তবে তো গণধোলাই। তাই ভাবলাম ঘড়ির কাঁটা উল্টে ঘোরানো হয়েছে। আমি তারপর ঘড়ির কাঁটাটাকে আগের পজিশনে করে দিলাম। দেখলাম আমার এই অকাট্য যুক্তি সকলেই মেনে নিল। স্যার এবার বললেন, কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে? ইংরেজ কর্মচারী আগ বাড়িয়ে বলল, কেন দেখতে পাচ্ছেন না? ওই যে পশ্চিমের দরজার উপর অস্ত্রের দাগ আছে, চোর ওই পথেই ঘরে ঢুকেছিল। স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয়? স্যার আমার মনে হয় চোর পশ্চিমের দরজা দিয়ে বাড়ির ভেতর ঢোকেনি, আর দক্ষিণের মানে সদর দরজা দিয়ে বেরিয়েও যায়নি। স্যার আবার বললেন, তোমার এমন ধারণা কেন প্রিয়নাথ? পশ্চিমের দরজায় কিছু দাগ আছে বটে, তবে সেটা ভেতর থেকে, বাইরের দিকে কোনো দাগ নেই, আর সেটা বাইরে থেকে দরজা দেখলেই বোঝা যাচ্ছে। আর ওই পশ্চিমের দরজা সবসময় বন্ধ থাকতো। যদি ওটা খোলা হতো আর ওই পথে চোরের যাতায়াত হতো তাহলে নিশ্চয়ই তার কোনো প্রমাণ পাওয়া যেত। তাই আমি ডেফিনিট চোর পশ্চিমের দরজা দিয়ে ঢোকেনি। আমার ধারণা চোর সামনের দরজা দিয়েই ঘরে ঢুকেছে। আর বৃদ্ধা বা সেই ছেলে যদি দরজা খুলে দিয়ে না থাকে তাহলে চোর হয়তো আগে থেকেই ঢুকে বসেছিল, অথবা ভুলবশত দরজা বন্ধ করতে ভুলে যাওয়ার জন্য সেই সুযোগে চোর ঢুকে তার কার্যসিদ্ধি করেছে। আমার কথা শুনে স্যার চুপ করে রইলেন। তার মনের মধ্যে কি চলছে তার কোনো আভাস আমাকে দিলেন না। পুলিশি তদন্ত চলতে থাকলো। প্রতিবেশীদের মুখ থেকে শুনে একটা চুরি যাওয়া জিনিসের লিস্ট পুলিশ প্রস্তুত করল, আর হররমা সম্পর্কে সমস্ত রকম খবরাখবরও নিল। তার স্বভাব কেমন, কোন কোন জায়গায় তার যাতায়াত রয়েছে, তারাই বা কেমন লোক, তাদের মনে কোনো কুচিন্তা আছে কিনা, এমন বিভিন্ন তথ্য পুলিশ সংগ্রহ করল। বৃদ্ধার বাড়িতে কোন কোন লোকের যাতায়াত আছে, তাদেরই বা চরিত্র কেমন, তার খবরও নেওয়া হলো। এমনভাবেই 2 দিন কেটে গেল, কিন্তু কোনো ফল পাওয়া গেল না। এদিকে আমরা হতাশ হয়ে পড়ছি। ঠিক তখনই 3য় দিনে বৃদ্ধা ভব আর রসিকলাল ঘোষ সুস্থ হয়ে বাড়ি ফিরল, আর তখনই আমরা বেশ নড়ে চড়ে বসলাম। এবার কিছু সুরাহা হলেও হতে পারে, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করার ফলে সেটা হলো। চুরি যাওয়া মালের একটা পূর্ণ তালিকা পাওয়া গেল। ভব বলল, ঘটনার দিন হরর মা সন্ধ্যের সময় আমার সামনে দিয়েই বেরিয়ে গেছিল। তখনও রসিকলাল ঘরে ফেরেনি। রাত 10:30 নাগাদ রসিক ফেরে। তারপর খাওয়া সেরে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। রসিক ঘুমানোর পর আমি নিজে হাতে দরজা বন্ধ করি, আর যে দরজা আগে থেকেই বন্ধ ছিল সেটাও পরীক্ষা করে শুতে যাই। এরপর আর কিছুই আমার মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন বুঝলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। তাছাড়া কয়েকদিনের মধ্যে আমাদের বাড়িতে কোনো অচেনা লোকও আসেনি। আচ্ছা, আপনার কি কি চুরি গেছে? তা গয়না আর নগদ টাকা দিয়ে প্রায় 6,000 টাকা চুরি গেছে। লোহার সিন্দুকের চাবি ছিল কাঠের সিন্দুকে, সেটাতে কাপড় জামা ছাড়া আর কিছুই থাকতো না। কিন্তু সেই সব কাপড় জামা কিছুই চুরি যায়নি, শুধুই লোহার সিন্দুকের চাবি।
আমরা যখন এই তদন্ত নিয়ে দিশেহারা, ঠিক তখনই ডাকে একটা চিঠি আসলো। পোস্টম্যান স্যারের হাতে সেই চিঠি দিয়ে যেতেই স্যার সেটা পড়ে আমার হাতে দিলেন। আমি ওটা পড়তে শুরু করলাম। সেই চিঠিতে লেখা ছিল, আপনারা ভব আর রসিককে বিষ খাইয়ে সমস্ত কিছু চুরি করা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। চুরির ব্যাপার সম্বন্ধে আমি কিছু অনুমান করার পর সেটা আপনাদের না জানালে অন্যায় হবে, তাই চিঠি লিখছি। কারণ যদি কেউ আপনাদের কোনো ইনফরমেশন দেয়, আপনারা কিন্তু তাদের নিয়ে বড্ড টানাহেঁচড়া করেন। সেই বিরক্তিকর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর দরকার, আবার আপনাদের সাহায্য করাও দরকার। তাই এই চিঠি লেখার উপায় নিলাম। আমার নাম আমি জানালাম না। যদি ইচ্ছা হয় আমার কথা বিশ্বাস করবেন, নইলে করবেন না, এতে আমার কোনো ক্ষতি নেই। কিন্তু একবার ভাবুন, ভবর মৃত্যুর পর তার সম্পত্তি কার দখলে যাবে? অতুল দূর সম্পর্কের আত্মীয় হওয়া সত্ত্বেও সে কানা করিয়েও পাবে না। তাই তার পক্ষে চুরি করাটা খুবই সমীচীন। অতুলের বাড়ি ঘোড়া বাগানে, এরপর আপনাদের অনুসন্ধান। ইতি আপনাদের শুভাকাঙ্ক্ষী। চিঠি পড়া শেষ হলে স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, এই চিঠি সম্বন্ধে তোমার কি মত? এটা কি সম্ভব? আমি বললাম, একদম সম্ভব। কিন্তু কি করে এটা সম্ভব? স্যার, এর পেছনে 3টে কারণ আছে। প্রথমত, অতুল দূর সম্পর্কের কোনো আত্মীয় হলেও ভবর সম্পত্তি সে পাবে না, পাবে রসিকলাল। তাই তার দ্বারা এই কাজ করা খুবই প্রাসঙ্গিক। দ্বিতীয়ত, ঘোড়াবাগানের এক অতুলকে আমি চিনি, যে এক ডাক্তারখানায় কাজ করে। তার পক্ষে ক্লোরোফর্ম হাতে পাওয়া বা সেটা সম্পর্কে জানা খুবই সহজ, কিন্তু সেটা অন্য কারোর পক্ষে জোগাড় করা অত সহজ নয়। তৃতীয়ত, এই এলাকার যত চোর আছে তাদের সবাই অশিক্ষিত বা সাধারণ ছিঁচকে চোর। তাদের পক্ষে ক্লোরোফর্ম কি জিনিস সেটাই জানা অসম্ভব। কেবল শিক্ষিত মানুষ বা যারা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত, তাদের পক্ষেই জানা সম্ভব ক্লোরোফর্ম কি জিনিস। তাই আমার ধারণা এই কাজ করেছে অতুল। সব শুনে স্যার বললেন, তোমার কথার যুক্তি আছে, কিন্তু আমি তোমার কথার অনুমোদন করতে পারি না। তার কারণ অতুলের সাথে কারো শত্রুতা থাকতে পারে। সে সেই শত্রুতার জেরেও অতুলকে বিপদে ফেলতে চাইছে, তাই এই চিঠি। আর যদি সেই অতুল তোমার দেখা বা তোমার চেনা সেই অতুল হয়, তবে একবার সেটা বিবেচনা করে দেখতে হবে। ভালোভাবে তদন্ত করার দরকার আছে। স্যারের কথা শুনে আমি ভবর কাছে গেলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম, আচ্ছা, আপনি কোনো অতুলকে চেনেন? কেন চিনব না স্যার? সে তো আমার স্বামীর দুঃসম্পর্কের খুড়তুতো ভাই। সে কি আপনার সম্পত্তির মালিক হতে পারে? পারে। যদি আমি কাউকে সম্পত্তি না লিখে দিয়ে যাই, তবে সেই সম্পত্তির অধিকারী অতুলই হবে। কিন্তু স্যার, আপনি অতুলের কথা জিজ্ঞাসা করছেন কেন? আমাদের ধারণা অতুলই চুরিটা করেছে। না না স্যার, অতুল চুরি করতে পারে না। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বহুদিন তার সাথে দেখাও হয় না। আচ্ছা, আপনাকে কোনোদিন সম্পত্তির বিষয়ে কোনো কথা বলেনি? আমার স্বামী বেঁচে থাকার সময় অতুল কয়েকবার এসেছিল, কিন্তু স্বামীর সাথে কি কথা হয়েছিল তা আমি বলতে পারবো না। তবে আমার সাথে আমার স্বামীর মৃত্যুর পর আর দেখা হয়নি। অতুল ঘোড়া বাগানের এক ডাক্তারের কাছে কম্পাউন্ডারের কাজ করে। আজ বহু বছর সে সেই কাজ করছে। অতুল আমাকে দেখে জিজ্ঞাসা করলো, স্যার, কি কারণে আমার কাছে এসেছেন? উত্তরে আমি মিথ্যে বললাম। এমন মিথ্যে আমাদেরকে প্রায়ই বলতে হয়, প্রফেশনটাই এমন। বললাম, আপনার স্যারের সাথে আমার কিছু জরুরি কাজ আছে। এই শুনেই অতুল ভিতরে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনল, আর সাথে সাথে ডাক্তারবাবু চলে এলেন। এই ডাক্তারখানা এখন পুরনো হলেও 2 বছর আগে যখন আমি প্রথম আসি, তখন নতুনই ছিল। নমস্কার বিনিময়ের পর আমি কোনো ভনিতা না করেই জানতে চাইলাম, আচ্ছা, এই ডিসপেন্সারি খোলা থেকে এখনো পর্যন্ত আপনি কত সিসি ক্লোরোফর্ম কিনেছেন? ও, আর তার সাথে কতগুলো বিক্রি করেছেন আর কতগুলো এখনো আছে, তার একটা তালিকা আমাদের জানবার খুব প্রয়োজন।
আমার কথা শুনে ডাক্তার বললেন, আচ্ছা একটু বসুন, আমি দেখছি। বলেই উনি নিজেই খাতাপত্র দেখতে লাগলেন। আর বিশেষভাবে দেখে উনি বললেন, আমার মনে আছে আমি মাত্র 2 শিশি ক্লোরোফর্ম কিনেছিলাম, আর খাতার হিসেবেও তাই পাচ্ছি। তবে 1 শিশি বিক্রি হয়েছে, আর 1 শিশি হয়তো এখানেই মজুদ আছে। আচ্ছা বেশ, তবে সেই মজুদ শিশিটা আমাদের একবার দেখার প্রয়োজন, দয়া করে যদি দেখান। নিশ্চয়ই। অতুল, এই দেখো তো ক্লোরোফর্মের শিশিটা কোথায় আছে, সেটা নিয়ে এক্ষুনি এসো। সরকারি তদন্ত, এর সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য। অতুল ভিতরে চলে গেল। প্রায় আধ ঘন্টা পরে অতুল খালি হাতে ফিরে এসে বলল, স্যার, কই কোথাও তো ক্লোরোফর্মের হদিশ পেলাম না। সব জায়গায় তো ভালোভাবে খুঁজলাম, কিন্তু কোথাও তো দেখতে পেলাম না। সে কি? এবার অতুলের উপর আমাদের সমস্ত সন্দেহ গিয়ে পড়ল। তাই তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, আচ্ছা আপনি এখানে কতক্ষণ কাজ করেন? সকাল 9টায় আমি ডিসপেন্সারি খুলি, আর ওই রাত 9টা নাগাদ আমি ডিসপেন্সারি বন্ধ করি। যখন ডিসপেন্সারি খোলেন তখন ডাক্তারবাবু সঙ্গে থাকেন? না, উনি 10টা নাগাদ ডিসপেন্সারিতে আসেন আর 8:30টায় চলে যান। দুপুরে প্রায় 2 ঘন্টা উনি ওনার বাড়িতে যান লাঞ্চ করার জন্য। তার মানে আপনার পক্ষে ক্লোরোফর্ম সরানোর জন্য যথেষ্ট সময় থাকে। স্যার, আপনি কি বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি ক্লোরোফর্ম নিয়ে কি করব? আপনি চুরি করেছেন। চুরি? ও কোথায়? কেন? আপনার দুঃসম্পর্কের বৌদি আর রসিকলালকে অজ্ঞান করে তাদের সমস্ত অর্থকড়ি গয়নাগাটি সরিয়েছেন। কি বলছেন কি? গোপালদার বাড়িতে চুরি হয়েছে? কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি এসবের বিন্দু বিসর্গ জানি না, আর কতকাল আমি ওদের সঙ্গে যোগাযোগই রাখি না। সে দেখা যাবে। এখন আপনি আমাদের হেফাজতে, যতক্ষণ এই মামলার কোনো কিনারা না হয় ততক্ষণ। তারপর ছাড়া পাবেন নাকি শ্রীঘরে যাবেন সেটা দেখা যাবে। এরপর পুলিশ অতুলের বর্তমান ও দেশের বাড়ি খানা তল্লাশি করল, কিন্তু কোনো সূত্রই পাওয়া গেল না। এমনভাবেই আরও 5 দিন কেটে গেল। 6 দিনের মাথায় এক অপরিচিত মানুষ এলেন আর স্যারের সঙ্গে নিভৃতে কি সব কথা বলে আবার চলে গেলেন। এরপর স্যার আমাকে ডেকে বললেন, প্রিয়নাথ, অতুলের ওপর সন্দেহ ভিত্তিহীন। তার কারণ অতুল ক্লোরোফর্ম চুরি করেনি। অতুলের আগে ওই ডাক্তারখানায় যিনি কাজ করতেন তিনিই ওই ক্লোরোফর্ম বিক্রি করেছিলেন, কিন্তু ভুলবশত সেটা খাতায় এন্ট্রি করতে ভুলে গেছিলেন। যার কাছে এই ক্লোরোফর্ম বিক্রি করা হয়েছে আমি তার সাথে যোগাযোগ করেছি এবং ঘটনার সত্যতা সম্বন্ধে সন্দিহান হয়েছি। এমনকি আগের কম্পাউন্ডারের সাথেও আমি কথা বলেছি। তুমি এক কাজ করো, তুমি বরং অতুলকে ছেড়েই দাও। ওর ওপর বড় অবিচার করা হয়েছে। আমি স্যারের নির্দেশ পেয়ে অতুলকে ছেড়ে দিলাম। অতুল ছাড়া পেয়ে মহানন্দে চলে গেল। আমার মনটাও যেন কেমন ভার হয়ে গেল। একজন নিরপরাধকে বন্দি করে রাখার জন্য আমার কঠোর মনটাও কেমন যেন ভিজে গেল। কিন্তু অতুল চলে যাবার পর আমার মনে কয়েকটা প্রশ্ন ডানা বাঁধল। প্রথমত, ভব চুরি যাবার যে তালিকা দিয়েছে সেটা ভুয়ো নয় তো? ভব মিথ্যে বলছে নাকি বাড়িয়ে বলছে? দ্বিতীয়ত, চুরি আদৌ হয়েছে তো? যদি হয়ে থাকে তাহলে কে করল? বাইরের চোরে নাকি রসিকের সাহায্যেই এই কাজ হয়েছে? তৃতীয়ত, রসিকের সাহায্যে যদি এই কাজ হয়ে থাকে তাহলে রসিক কেন অজ্ঞান হয়ে পড়বে? ডাক্তারই বা কেন বলবেন যে রশিদ ক্লোরোফর্মের কারণেই অজ্ঞান হয়েছিল? তার শরীর ভালো নয়। 4 নাম্বার, যদি রসিক বা তার সাঙ্গপাঙ্গ এই কাজটা না করে থাকে তাহলে বাইরের থেকে লোক ঢুকলো কি করে? 5, যে দরজায় অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে সেই দরজা দিয়েই যদি চোর ভেতরে প্রবেশ করে তাহলে বাইরে যে প্রচুর মাকড়সার ঝুল আছে সেগুলো কেন ছিল না? 6, দরজায় যে চিহ্নগুলো পাওয়া গিয়েছে সেগুলো সব ভিতরের দিকে। যদি ভিতর থেকে চিহ্ন পাওয়া যায় তাহলে চোর কি করে বাইরে থেকে ভেতরে ঢুকলো? 7, সামনের দরজা যদি ভেতর থেকে খুলে না দেওয়া হয়
তাহলে তো চোরের প্রবেশ করার কথাই নয়। 8, যে সিন্দুকে লোহার সিন্দুকের চাবি ছিল সেই সিন্দুকটা ভাঙা হয়েছে শুধু চাবির জন্য, কারণ ওখানে যে কাপড় চোপড় ছিল সেগুলোর একটাও চুরি যায়নি। 9, বাড়ির লোকের সাহায্য ছাড়া চোর এত চাবির সন্ধান পাবে না। 10, বাড়ির ভেতরে ছিলেন 2 জন, তার ভেতরে একজন বৃদ্ধা। কিন্তু সেই বৃদ্ধা কেন নিজের জিনিসপত্র অন্যের দ্বারা চুরি করবেন? 11, বাড়িতে আরেকজন হলো রসিক। রসিক বৃদ্ধার নয়নের মণি। বৃদ্ধা যা কিছু আছে সবই রসিকের জন্য। ভবর মৃত্যুর পর সমস্ত সম্পত্তিও রসিকই পাবে, সে কেন অন্যের দ্বারা চুরি করাতে যাবে? তার সমস্ত চাহিদা যখন মিটে যাচ্ছে তখন সে কেন অন্যের দ্বারা চুরি করাবে? তার বিয়ের জন্য পাত্রীও দেখা হচ্ছে, সেখানে রসিক কেন এই পাগলামিটা করবে? এতগুলো বিষয় যখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময় দেখলাম স্যার সেই ইংরেজ কর্মচারীকে নিয়ে ভবের বাড়িতে আবার যাচ্ছেন। কি কারণে যাচ্ছেন তার বিন্দু বিসর্গ আমার জানা নেই, কিন্তু তারা আমাকে তাদের সঙ্গে যেতে বললেন। আমিও কোনো কথা না বলে তাদের সঙ্গে চললাম। বৃদ্ধার বাড়ি গিয়ে দুজনে বসলেন এবং তাদের সামনে ভব এবং রসিকও বসল। স্যার তাদেরকে যে প্রশ্নগুলো আগে করেছিলেন সেইগুলোই আবার জিজ্ঞাসা করতে শুরু করলেন এবং সেটাকে নোট করতে লাগলেন। ফলে আমার আর ওইগুলো শুনতে খুব একটা ভালো লাগলো না, কিন্তু স্যারের এরকম কাজের বিরোধিতা করব সেই সাহসও আমার হলো না। মনে মনে ভাবলাম স্যারের মনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে। স্যাররা যখন ওই কাজ করছেন তখন আমি ঘরের ভিতরে গিয়ে এক জায়গায় বসে চারদিকটা দেখতে লাগলাম। কি দেখছি আমি নিজেও জানি না, তবুও দেখতে লাগলাম। ঘরের মধ্যে দেখতে দেখতেই এক দেয়ালের কাছে আমার চোখটা আটকে গেল। দেখলাম একটা পেরেকে কিছু চিঠি ঝুলছে। সেগুলো পেরে নিয়ে আমি এক এক করে পড়তে লাগলাম। কি পড়ছি, কেন পড়ছি এসব আমার জানা নেই, হয়তো জানতেও পারবো না, কিন্তু অভ্যাসবশতই হোক বা কৌতূহলবশতই আমি সেগুলো পড়তে শুরু করলাম। ওখানে যতগুলো চিঠি ছিল সবই পড়ে ফেললাম। কোনো কোনো চিঠি ভবর নামে, কোনো কোনো রসিকের নামে, আবার অন্য কারোর নামেও সেখানে কিছু চিঠি ছিল। হঠাৎ সেই ইংরেজ কর্মচারী আমার দিকে তাকিয়ে বলল, তুমি ওই চিঠি কেন পড়ছো? চোরেরা কি ওই চিঠি লিখে তারপরে সে দুঃসাহসিক কাজটা করেছে? এমন সম্ভাবনা তো নেই বললেই চলে। তাই অনর্থক সময় নষ্ট না করে এখানে যে কাজটা আমরা করছি তাতে মনোনিবেশ করো, যেটা তোমার কর্তব্য। ইংরেজ কর্মচারীর কথা শুনে স্যার বললেন, ও যে কাজ করছে ওকে সেই কাজটা করতে দাও। আমরা এখানে যে কাজ করছি সে কাজটা আমরা করি এবং তারপরে যা করার দরকার সেটা আমরাই করব। ওর এখানে আসার কোনো প্রয়োজন নেই। স্যারের কথা শোনার পর ইংরেজ কর্মচারীটি আর কোনো কথা বলল না। আমিও আমার কাজ করতে লাগলাম। আমি ওখানে অনেকগুলো চিঠি পড়েছিলাম, কিন্তু কোনো চিঠিতেই আমি বিশেষ কিছু পাইনি যাতে সন্দেহ করা যায়। কিন্তু একটা চিঠিতে আমার চোখটা আটকে গেল। ফলে সেই চিঠিটাই 4-5 বার পড়লাম। পড়ার পরে আমি সিদ্ধান্তে আসলাম যে এই চিঠির সঙ্গে এই চুরির কোনো সম্পর্ক নেই। সেই ভেবে চিঠিটা আবার যথাস্থানে রেখে দিলাম। এক চিঠি বারবার পড়তে দেখে স্যার আমাকে বললেন, কই তোমার চিঠিটা আমাকে একবার দাও তো, পড়ে দেখি কি লেখা আছে তাতে। কল্যাণীয়, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোমার কথা মতো বাগানে আমরা সারা রাত অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসলে না, কোনো সংবাদ পেলাম না। তাই সকালবেলায় সবাইকে নিয়ে আবার ফিরে গেছি। তোমার কি হয়েছে সেটা চিঠির মাধ্যমে কিংবা একদিন আমার বাড়ি এসে জানিয়ে দিও। ইতি আশীর্বাদকারী তারুণ চন্দ্র ঘোষ। চিঠি পড়ে স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, এই চিঠি পড়ে তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি, কোনো সন্দেহ? হ্যাঁ স্যার, জেগেছিল, কিন্তু পরে সেই সন্দেহ আমি ছেড়ে ফেলেছি। সেটা কিরকম সন্দেহ? আমার মনে হয়েছিল তারণচন্দ্র আর রসিক এই কাজের সঙ্গে যুক্ত। চিঠির বয়ান অনুযায়ী তারণ তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাগানে অপেক্ষা করছিল, যেখানে রসিকের আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে রসিক যেতে পারেনি বা কোনো খবরও পাঠাতে পারেনি। তাই সারা রাত অপেক্ষা করে তারা মানে তারণরা আবার ফিরে যায় নিজের জায়গায়। আমার এই সন্দেহ হয়েছিল যে পরে ওরাই এই চুরি করে,
স্যার একটু চিন্তা করে বললেন, তোমার সন্দেহ অযৌক্তিক নয়, কিন্তু আবার এর থেকে বেরিয়েও বা এলে কেন? চিঠির তারিখ আমাকে এই কাজ করিয়েছে। তারিখ প্রায় 1.5 বছর আগের। ওই সময় চিঠির বয়ান এখন কোনো কাজে আসবে না, তাই আমার মনে এখন আর সন্দেহ নেই। স্যার আমার কথা শুনে কিছু বললেন না। তিনি একটা কাজ করলেন। পাশেই রসিক দাঁড়িয়েছিল, তার হাতে চিঠিখানা দিয়ে বললেন, রসিক, এই চিঠিটা জোরে জোরে পড়ো তো শুনি। চিঠিখানা হাতে নিয়ে রসিক পড়তে শুরু করল, কিন্তু তার পড়াতে খুবই জড়তা দেখা দিল। ঠিক মতো করে পড়তেও পারল না। তাই দেখে সবার মনেই সন্দেহ হলো, এই চুরিতে রসিকের হাত অবশ্যই আছে। পড়া শেষ হতেই স্যার জানতে চাইলেন, তোমার এই সম্বন্ধে কিছু বলার আছে? এই চিঠি কেন? তারণচন্দ্র কে? একটু ইতস্তত করে রসিক বলল, আগে উনি আমার খুড়া মানে কাকা হন। আর এই চিঠির অর্থ বল। আগে তেমন কিছু না, আমরা সবাই থিয়েটার যাবো বলে ঠিক করেছিলাম। আমার সেখানে ওদের সাথে দেখা করে একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা হঠাৎ খারাপ হতে থাকায় আমি যেতে পারিনি, আর ওদেরকে কোনো খবরও পাঠাতে পারিনি। তাই তারা সমস্ত রাত বাগানে অপেক্ষা করে বাড়ি চলে যান, আর বাড়ি গিয়ে আমাকে এই চিঠি লেখেন। তুমি যেতে পারলে না বা খবর দিতে পারলে না, কিন্তু ওদের কেউ তো এসে খবর নিয়ে যেতে পারতো। আর থিয়েটার দেখা তো এমন কোনো অপরাধের কাজ না যার জন্য বাগানে চোরের মতো লুকিয়ে থাকতে হবে। আগে আপনি ঠিকই বলেছেন, কিন্তু যারা এসেছিলেন তারা কেউই আমার বাড়ি চেনেন না, তাই ওই ব্যবস্থা করতে হয়েছিল। ওরা কেউই চোর নন, সবাই খুব সম্ভ্রান্ত পরিবারের আর আমার আত্মীয়। তারা এই কাজ করতেই পারেন না। তাছাড়া এটা তো বহুদিন আগের কথা। রসিকের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শোনার পর আমার মনে রসিকের কথার উপর বিশ্বাস জন্মায়, কিন্তু আমি বুঝতে পারছিলাম স্যার তার কথা একটুও বিশ্বাস করেননি। তাই তিনি রসিককে নানা রকম প্রশ্ন করছেন এবং জেনে নিচ্ছেন রসিকের কাকার বাড়ি কোথায়, তার বাড়িতে কে কে আছেন, তিনি কি কাজ করেন। এমনভাবেই স্যার প্রশ্ন করছিলেন যাতে রসিক বুঝতে না পারে যে পুলিশের তার উপরে সন্দেহ হয়েছে। আমরা ভব ও রসিকের বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে একটা দ্রুতগামী গাড়ি করে তারণের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারণের বাড়ি হাবড়া থেকে বেশি দূর নয়, মাত্র কয়েক ক্রোশ। তারণের বাড়ি গিয়ে তার সঙ্গে কোনো কথা না বলেই তারণকে আমরা গ্রেপ্তার করলাম। তাই দেখি তারণ বিস্মিত হয়ে জানতে চাইল, কি ব্যাপার স্যার, আপনারা আমাকে অ্যারেস্ট করছেন কেন? কেন তুমি জানো না কলকাতায় কি কাজ করেছো? এর মধ্যে ভুলে গেলে? হ্যাঁ, রসিক আমাদেরকে সব বলেছে, আর তার প্রমাণ তো পাচ্ছই। তোমার বাড়ি এসে তোমাকে গ্রেপ্তার করলাম। আমাদের কথা শুনে তারণ একদম বাকশক্তি হারিয়ে ফেলল। তার নিঃশ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল এবং কোনো বাক্য ব্যয় না করেই সে সেই জায়গায় বসে পড়ল। তারণের ওই রকম অবস্থা দেখে আমাদের মনের সাহসটা আরো বেড়ে গেল। আমরা তখন তারণকে বললাম, দেখো, সবকিছু যখন প্রকাশ হয়ে পড়েছেই তখন তুমি আর অন্য কিছু করার চেষ্টা করো না, আর আমাদেরকেও কষ্ট দিও না। তুমি যে সমস্ত জিনিস চুরি করেছো সেগুলো সব আমাদের সামনে এনে হাজির করো। প্রথমে তারণ অস্বীকার করে বলল, বিশ্বাস করুন স্যার, আমি এর বিন্দু বিসর্গ জানি না। এই রসিক সব কিছু মিথ্যা বলেছে। কিন্তু তারপর আমাদের চাপে তার ইচ্ছেতেই হোক আর অনিচ্ছাতেই হোক সে সমস্ত জিনিস আমাদের সামনে এনে হাজির করল, যার কিছুটা পাড়ার এক মাঠে গর্ত করে পোঁতা ছিল। সে সমস্ত কথাও স্বীকার করল। তার সাথে কারা কারা ছিল, কিভাবে সেই কাজ সময় করল। এই যে স্যার সব কিছু, আর কিচ্ছু নেই স্যার। ওই সেদিন স্যার আমরা 3 জন অপেক্ষা করছিলাম, রসিক এসে দরজা খুলে দেয়। তারপর স্যার যা হয়েছে তো স্যার আপনারা জানেন। এই স্যার আর কিছু না স্যার। আমরা আসামিদের অ্যারেস্ট করে কলকাতায় ফিরে আসলাম। আমাদের কাজ দেখে পাড়া প্রতিবেশীরা এবং আমাদের ঊর্ধ্বতন অফিসাররা সবাই খুশি হয়েছিলেন, কিন্তু ততটাই ভয় পেয়েছিল রসিকলাল। তার চোখে মুখে বিপদের ছায়া ঘনিয়ে এসেছিল। রসিক অল্পতেই ভেঙে পড়ল। সে বলল,
কি করব, আমার কাকার কুপরামর্শেই আমাকে এই কাজ করতে হয়েছিল। কিন্তু এই কাজ আমরা প্রায় 2 বছর ধরে করার চেষ্টা করেছি। এই বৃদ্ধার সজাগ এবং সুন্দর ব্যবস্থার জন্য আমরা এই কাজ কিছুতেই করতে পারছিলাম না। যতবারই এই কাজ করার জন্য আমি রাত্রে উঠেছি, ততবারই বৃদ্ধার ঘুম ভেঙে গেছে। তাই তৃতীয় একজনকে আমাদের সঙ্গে নিতে হয়েছিল, যিনি ডাক্তারখানায় কম্পাউন্ডারের কাজ করেন। তার পক্ষে ক্লোরোফর্ম জোগাড় করা কোনো কঠিন কাজ নয়। সেই ক্লোরোফর্ম রুমালে ঢেলে আমি বৃদ্ধার নাকে ধরতেই বৃদ্ধা ধীরে ধীরে অজ্ঞান হয়ে যান। আমি তখন দরজা খুলে দিই এবং সেই পথে সবাই ঢুকে চুরি সম্পন্ন করে। সিন্ধুকের চাবি কোথায় ছিল আমি জানতাম, তাই কোনো অসুবিধা হয়নি। কাকারা চলে যাওয়ার পর আমি আর একটা রুমালে ক্লোরোফর্ম ঢেলে নিজের নাকের উপর ধরি এবং কেমন কেমন যেন ঘোরের মধ্যে চলে যাই। নেশাগ্রস্তের মতো হয়ে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাই। তা এই চুরি করে তোমার কি লাভ? আগে আমাদের মধ্যে কথা হয়েছিল যে যতদিন না গোলযোগ ঠান্ডা হয় ততদিন আমরা কিছুই করব না। সমস্ত কাজকর্ম ঠিকঠাক মিটে গেলে আর মামলার কথা সবাই ভুলে গেলে সেই সম্পত্তির অর্ধেকটা আমি নেব, আর 1/4 অংশ আমার কাকা, এবং বাকিটুকু সবার মধ্যে ভাগ হবে। এই কাজটা তোমরা কত রাতে করেছিলে? আগে ওই ভোর 4টে থেকে 5টার মধ্যে। তাহলে ঘড়িটা কেন ওই অবস্থায় ছিল? কারণ 10:30টার সময় বৃদ্ধার সাথে পাড়ার 2জন ব্যক্তি দেখা করতে এসেছিলেন, কথাবার্তা বলছিলেন। তাদের উপরে সেই সন্দেহটা ফেলার জন্য ঘড়িটাকে ঘুরিয়ে 10:30টা করে রেখেছিলাম। আচ্ছা, রাত 10:30টার সময় যে কেউ এসেছিল, এ কথা তো তোমরা কেউ বললে না। হয়তো ভয়ে কেউ বলেনি, নতুবা কারো মনে নেই। ভব পাশেই দাঁড়িয়েছিল। সে তখন বলল, রসিক ঠিক কথা বলছে স্যার, আমার এই কথাটা বলতে মনে ছিল না। তো এই বাড়ির পেছনের দিকের দরজার ভিতরের দিকে অস্ত্রের দাগ কিসের? এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। আদালতের বিচারে রসিক, তারণ এবং তাদের আরো 2জন সঙ্গীর 7 বছরের জেল হয়। ভব তার মালপত্র ফেরত পায় এবং সে তার নিজের বাড়িতে থাকতে শুরু করে। রসিক যেমন কাজ করেছিল ঠিক তেমনই ফল সে হাতে নাতে পেল। এতক্ষণ আপনারা শুনলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথ কাহিনী যেমন তেমনি। আজকের গল্পটি নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। গল্প পাঠে নন্দিতা, শ্রমিক, তাপস, শুভময়, পিনাকি, অনির্বাণ, সুমিত এবং আমি মনুতোষ। সম্পাদনা সিঞ্চন, পোস্টার ডিজাইন মনুতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ও ভালো কথা, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Dawn Mystery Lane.